পাওয়ার ইলেকট্রনিক্স মেগা ক্লাস। ওকে, তো প্রথম যে অধ্যায় সেই অধ্যায়টা হইল, সেই অধ্যায়টা পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে বেসিক আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ডায়োড, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ডায়োড প্রথম অধ্যায়ে। এটা আসলে মূলত পাওয়ার ইলেকট্রনিক্সের পরিচিতি নিয়ে বা কোনো অধ্যায়, কোনো বইয়ের প্রথম অধ্যায় শুরু হয়, ওই বইয়ে কি লেখা আছে সেটার একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয়, হ্যাঁ, বা একটা সূচনা দিয়ে শুরু হয়, যে একটা ধারণা দেয়া হয় যে এই বইয়ে এই এই কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে প্রথমে পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে পাওয়ার ইলেকট্রনিক্সটা কি? হ্যাঁ, তো পাওয়ার ইলেকট্রনিক্স বলতে, পাওয়ার ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রিক পাওয়ার উৎপাদন, পাওয়ার উৎপাদন, প্রেরণ বন্টন, প্রেরণ বন্টন, রূপান্তর ও নিয়ন্ত্রণের জন্য সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইস এর প্রয়োগকে পাওয়ার ইলেকট্রনিক্স বলে। পাওয়ার ইলেকট্রনিক্স একটা স্পেশাল সাবজেক্ট। কেন স্পেশাল? কারণ এটা এমন একটা সাবজেক্ট যেখানে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের সাথে গিয়ে মিলিত হয়ে গেছে। তুমি এই সংজ্ঞাটা পড়লেই বুঝবা যে পাওয়ার ইলেকট্রনিক্স বলতে সে তাকেই বোঝায় ইলেকট্রনিক্সের যে সকল উপাদান, এই যে এখানে বলছে সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ ইলেকট্রনিক্সের যে সকল ডিভাইস ইলেকট্রিক পাওয়ার উৎপাদন, প্রেরণ, বন্টন, রূপান্তর এবং নিয়ন্ত্রণ। ইলেকট্রিক পাওয়ার উৎপাদন, প্রেরণ, বন্টন, নিয়ন্ত্রণ, রূপান্তর, এগুলো কাজ মূলত ইলেকট্রিক্যালের। তো এগুলো কাজ করতে গিয়েও কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন হয়। তো যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রিক পাওয়ার উৎপাদন, প্রেরণ, বন্টন, রূপান্তর ও নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়, সে সকল ইলেকট্রনিক্স ডিভাইসকে কি বলে? পাওয়ার ইলেকট্রনিক্স বলে। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যেগুলো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে, নিয়ন্ত্রণ করতে, রূপান্তর করতে, কন্ট্রোল করতে ব্যবহার হয়, সে সকল ইলেকট্রনিক ডিভাইসকেই পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস বলে। ঠিক আছে, ওকে। তো এই অধ্যায়ে পাওয়ার ইলেকট্রনিক্স আলোচনার পরে পাওয়ার ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে। পাওয়ার ডায়োড নান আদার দেন জেনারেল ডায়োড। এটা সাধারণ ডায়োডের মতোই, তবে এটাকে আরও একটু কি বলে সাস্টেইনেবল ভাবে তৈরি করা হয়। কেন সাস্টেইনেবল ভাবে তৈরি করা হয়? কারণ এটা যাতে হাই ভোল্টেজে টিকে যায়, এসি অল্টারনেটিং কারেন্ট। এখানে তুমি হচ্ছে সাধারণত ঘর বাড়িতে যেসব বা ছোট ছোট ডিভাইসে যেসব ডায়োড ব্যবহার করা হয়, এগুলো মোটামুটি টাইপের হইলেই হয় বা সাধারণ ডায়োড হইলেই হয়। আর পাওয়ার ডায়োড কিছুটা মানে কি বলে শক্তিশালীভাবে বা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে তৈরি করা হয়, যাতে এটা হাই ভোল্টেজে বা সব সময় অপারেট করতে এর কোনো অসুবিধা না হয়। অর্থাৎ এটা খুব পরিপক্কভাবে বানানো হয়। কি বলে সাধারণ ডায়োড আর পাওয়ার ডায়োডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো একই কনসেপ্ট, জাস্ট আমরা এখান থেকে যে রচনামূলকটা পড়ব সেটা হইল যে
এই ডায়োডটা কি বলে ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপাদন বন্টন এই যে এই সব কাজ করতে এই ডায়োডটা দুই রকমের কানেকশন দেয়া হয়, মানে দুইভাবে ইলেকট্রিক্যাল লাইনে কানেকশন দেয়া হয়। একটা হচ্ছে সিরিজে কানেকশন দেয়া হয় আর একটা প্যারালালে কানেকশন দেয়া হয়। তো আমরা এই অধ্যায় থেকে যেটা পড়বো সেটা হইল যে এই পাওয়ার ডায়োড সিরিজে কানেকশন দিলে এর বৈশিষ্ট্যটা কেমন হয়, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ঠিক আছে, ওকে। তাহলে এই পাওয়ার ডায়োডটা একটু সিরিজে কানেকশন দিয়ে দেখি আমরা কি ঘটে। ক্যাপশনটা কি হবে? সিরিজে সংযুক্ত ডায়োড এর ভিআই বৈশিষ্ট্য। অর্থাৎ একটা পাওয়ার ডায়োডকে যদি আমি সিরিজে সংযুক্ত করি তাহলে তার বৈশিষ্ট্যটা কেমন হবে, হ্যাঁ তার বৈশিষ্ট্যটা কেমন হবে। ওকে, দুইটা ডায়োডকে আমি একটা ভোল্টেজ সোর্সের সিরিজে মানে দুইটা পরস্পর একসাথে সংযুক্ত করে দিলাম, যেটাকে আমরা সিরিজ কানেকশন বলতে পারি, এটাকে বলতে পারি আমরা D1 ডায়োড, এটাকে বলতে পারি D2 ডায়োড। এর আরআরিতে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে VD1, এর আরআরিতে এই ডায়োডের আরআরিতে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে VD2, আর এখানে যে ভোল্টেজটা আমি সাপ্লাই করতেছি সেটা হচ্ছে V। তো এখানে ভিটা হলো VD1 প্লাস VD2 এর। তো আমি কি বলছিলাম, এখানে আমরা সিরিজে দুইটা ডায়োড ব্যবহার করছি, যার আরআরিতে একটা ভোল্টেজ সোর্স আছে, হ্যাঁ যার আরআরিতে একটা ভোল্টেজ সোর্স আছে। তো এই ডায়োডের আরআরি ভোল্টেজ হচ্ছে VD1, এই ডায়োডের আরআরি ভোল্টেজ হচ্ছে VD2। ঠিক আছে, তো আমরা কি জানি সিরিজে ভোল্টেজ সমান না কারেন্ট সমান? আমরা জানি প্যারালালে কি বলে ভোল্টেজ সমান আর সিরিজে কারেন্ট সমান। হ্যাঁ, তো সিরিজ যদি কোনো সার্কিট থাকে, সিরিজ সার্কিট, তাহলে সেটা কারেন্ট সমান হবে কিন্তু ভোল্টেজ আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা শাখায় একই কারেন্ট প্রবাহিত হবে কিন্তু এদের এক একটার ভোল্টেজ এক এক রকম। তো এই ছোট সার্কিটের যদি আমি বৈশিষ্ট্য আঁকাই বা ভিআই কার্ভ আঁকাই, ভিআই কার্ভ মানে কি? ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য কার্ভ। ভিআই মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট এর যে ক্যারেক্টারিস্টিক সেটা কি কেমন হবে এই ভিআই কার্ভের মাধ্যমে আমরা দেখতে পাই সেটাকে। তো ভিআই কার্ভটার ক্ষেত্রে পজিটিভ যেটা হয় সেটা সাধারণ ডায়োডের মতোই এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলে D1 এর জন্য আর এটা D2 এর জন্য। এটা হচ্ছে ফরওয়ার্ড বৈশিষ্ট্য কার্ভ, অর্থাৎ যদি ডায়োডে আমি ফরওয়ার্ড বায়াস দেই, এই দুইটা ডায়োডে যদি আমি ফরওয়ার্ড বায়াস দেই তাহলে এই দুইটা ডায়োড হচ্ছে নর্মাল ডায়োড যেরকম বৈশিষ্ট্য হয় সেরকম বৈশিষ্ট্যতেই কাজ করবে। কিন্তু আমরা এখানে এই দুইটা ডায়োডে কি দিছি দেখো, রিভার্স বায়াস দিছি, এটা মাইনাস এটা প্লাস, এটা অ্যানোড এটা ক্যাথোড। তো ক্যাথোডের সাথে না, এটা আমরা যে কানেকশনটা দিছি এটা ফরওয়ার্ড বায়াসই দিছি, এটা অ্যানোড এটা ক্যাথোড, এটা অ্যানোড এটা ক্যাথোড। বিষয়টা হলো এরকম, এটা হচ্ছে একটা ডায়োডের একটা প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে অ্যানোড, এই প্রান্তটা ক্যাথোড। তো ফরওয়ার্ড বায়াস কখন হবে? ফরওয়ার্ড বায়াস হবে এই অ্যানোড প্রান্তের সাথে পজিটিভ, আবার ক্যাথোড প্রান্তের সাথে যদি নেগেটিভ যুক্ত করি, অর্থাৎ অ্যানোডের সাথে পজিটিভ ক্যাথোডের সাথে নেগেটিভ যুক্ত করলে সেটা ফরওয়ার্ড বায়াস হবে। এই যে এই কানেকশনটা দিছি, অর্থাৎ এই ডায়োডে যে কানেকশনটা দেওয়া হয়েছে, রেজাউল ইসলাম রুদ্র তোমার মাইক্রোফোন অফ করে নাও। বারবার বলছি একটা কথা যে মাইক্রোফোন অফ করে রাখবা। ওকে, তো এই ভোল্টেজটা এই দুইটা ডায়োডে সিরিজে কানেক্টেড আছে, এই ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ দিয়ে এই দুইটা ডায়োড অ্যাক্টিভ হচ্ছে যেটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো ফরওয়ার্ড বৈশিষ্ট্য কার্ভটা আমি পাওয়ার ডায়োডের ক্ষেত্রে দেখাবো না। কেন দেখাবো না? কারণ এই সাধারণ ডায়োডের বৈশিষ্ট্য কার্ভ যেরকম হয়, ভিআই বৈশিষ্ট্য কার্ভ যেরকম হয়, এই পাওয়ার ডায়োডের ক্ষেত্রে যদি তুমি ফরওয়ার্ড বায়াস দাও তাহলে সেক্ষেত্রে ওই বৈশিষ্ট্য কার্ভ সেম হয়।
তো ওটা ওটা টিচারও জানে, তোমরাও জানো, এটা আর দেখানোর বিষয় না, কারণ ফার্স্ট সেমিস্টারে বেসিক ইলেকট্রনিক্সেই তোমরা এসব পড়ে এসেছো, ঠিক আছে। অ্যান্ড যদি রিভার্স বায়াস দেই, যদি এই ডায়োড দুইটা রিভার্সে কানেকশন থাকে তাহলে কি হয়, তাহলে একটু ডিফারেন্স চলে আসে। কি ডিফারেন্স আসে দেখো, ডিফারেন্সটা হলো এটা হচ্ছে VD1, এটা হচ্ছে VD2, হ্যাঁ হচ্ছে আইএস বা আইডি কারেন্ট, যে কোনো একটা দিলেই হবে। আইএস মানে হচ্ছে সাপ্লাই কারেন্ট, অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছি সেটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। তো দেখো তোমার কি বলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তারা কিন্তু একই সাথেই শুরু হয়েছে, এটা হচ্ছে D1 D2, মানে খুব কম ডিফারেন্স। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, রিভার্স বায়াসে দেখো এই যে D2 আগে কন্ডাকশনে চলে যাচ্ছে, রিভার্স বায়াসে তো কন্ডাকশনে যায় না, ব্রেকডাউনে চলে যায়। তো VD2 আগেই ব্রেকডাউনে চলে যাচ্ছে, VD1 পরে ব্রেকডাউনে চলে যাচ্ছে, এই কাহিনীটা ঘটতেছে। অথবা D1 D2 এটা আসলে কনফিউজিং বিষয় না, যে কোনো একটা ব্রেকডাউনে আগে চলে যাবে। কেন যে কোনো একটা ব্রেকডাউনে আগে চলে যাবে, কারণ যদি তুমি সিরিজে সংযুক্ত করো, কোনো ডায়োডকে সিরিজে সংযুক্ত করো, তাহলে আমরা জানি কি সিরিজে কারেন্ট সমান কিন্তু ভোল্টেজ এক নয়। কারেন্ট সমান সমান কারেন্ট দুই সব শাখা দিয়েই প্রবাহিত হয়, কিন্তু ভোল্টেজ আলাদা আলাদা প্রবাহিত হয়। তো প্রথমে যেই ডায়োডটা পাবে, প্রথমে যে মানে ভোল্টেজ সোর্সের কাছাকাছি যে ডায়োডটা থাকবে, এটা তুমি VD2 না দিয়ে VD1 দিয়ে নাও, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এটা D1 দিলা, এটা D2 দাও। তো দেখো ভোল্টেজ সোর্সের কাছাকাছি যে ডায়োডটা আছে সেটা হচ্ছে VD1। তো ভোল্টেজ আগে এসে VD1 এ ঢুকবে, তাহলে VD1 এ ঢুকলে এটা ম্যাক্সিমাম ভোল্টেজটা অ্যাবজর্ব করে ফেলবে, এর ফলে কি VD1 আগেই ব্রেকডাউন হয়ে যাবে। এরপরে VD1 ব্রেকডাউন হওয়ার পরে VD2 কিছুক্ষণ পরে ব্রেকডাউন হবে, ঠিক আছে। এটা কেন হয়, সিরিজ সার্কিটের জন্য, অর্থাৎ সিরিজে তো ভোল্টেজ সমান না, কারেন্ট সমান কিন্তু ভোল্টেজ সমান না, ভোল্টেজে ভেরিয়েশন থাকে, এই জন্য একটা ডায়োড আগে ব্রেকডাউন হয় আর একটা ডায়োড পরে ব্রেকডাউন হয়। তো আমার তো দরকার দুইটা একসাথে চালানোর, বা দুইটা বা একাধিক ডায়োড সবগুলো একসাথে চালানোর, তো আগে পরে হয়ে গেলে তো ঝামেলা। এই সমস্যা আসলে কিভাবে সমাধান হবে, এই সমস্যা সমাধান করতে হলে আমাকে কি করতে হবে, এই দুইটা ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স লাগাই দিতে হবে। একটা না দুইটা ডায়োডের সাথে দুইটা রেজিস্ট্যান্স আমি লাগাই দিব, ঠিক আছে। এই ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম R1, এই ডায়োডের সাথে আরেকটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম R2, আর এই R1 ইকুয়ালস টু R2, অর্থাৎ R1 এর ভ্যালু যা R2 এর ভ্যালু তা। আমি রেজিস্ট্যান্স কেন লাগাইছি, কারণ আবার হচ্ছে একই মানে রেজিস্ট্যান্স লাগাইছি। তো সিরিজে তো ভোল্টেজ কম বেশি হয়, বা এক এক শাখায় এক এক ধরনের ভোল্টেজ ড্রপ হয়। তো আমি চাচ্ছিলাম এই ডায়োড এবং এই ডায়োডের ভোল্টেজ যাতে সমান থাকে, এই জন্য একই ভ্যালুর আমি দুইটা রেজিস্ট্যান্স লাগাইছি, যাতে ভোল্টেজ ড্রপটা সমান হয়। ভোল্টেজ ড্রপটা সমান হয়, এখানেও সেম ভোল্টেজ এখন আসবে, এখানেও সেম ভোল্টেজ আসবে, কারণ রেজিস্ট্যান্সের মান যেহেতু সমান, এদের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজের মানও সমান হবে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করলাম, আগে ছিল ভোল্টেজ ভেরিয়েশন ছিল ডায়োডের মধ্যে, এখন রেজিস্ট্যান্স লাগানোর ফলে ভোল্টেজ ভেরিয়েশন আর থাকবে না। এখন আমরা দেখব ভোল্টেজ ভেরিয়েশন যদি না থাকে তাহলে কারেন্টও সেম প্রবাহিত হবে। সেটা কিভাবে প্রবাহিত হবে আমরা দেখব। তো মূলত সিরিজ সার্কিটে কারেন্ট সেম কি বলে সমানই প্রবাহিত হয়, কিন্তু রেজিস্ট্যান্স লাগানোর ফলে কি হইলো, ভোল্টেজ তো সমান করলাম আমি, এই জায়গার ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ সমান করলাম। কিভাবে সমান করলাম, এই রেজিস্ট্যান্সের মান সমান হলে ভোল্টেজও সমান হবে। তো এখন তো এটা একটা প্যারালাল সার্কিট হয়ে গেছে। তো আমরা দেখব যে কারেন্ট ঠিক আছে কিনা, সেটা আমরা প্রমাণ করব। তার আগে আমি এই ভিআই কার্ভটা দেখব, যে এই ভিআই কার্ভটা এখন ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এর কারেন্টের কিছু চিহ্ন দিয়ে দেই। এটা হচ্ছে IR1 কারেন্ট, এটা হচ্ছে IS1 কারেন্ট। তো এই দিক দিয়ে IS কারেন্ট আসতেছে, এটা হচ্ছে IR2 কারেন্ট, এটা হচ্ছে কি কারেন্ট, IS2 কারেন্ট। এদিক দিয়েও IS কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা তো এই যে
এই ভোল্টেজই তো এই আইএস কারেন্ট দিচ্ছে। তো আমরা এখন দেখব যে আসলে এই ডায়োডের মধ্যে কারেন্ট এবং এই ডায়োডের মধ্যে কারেন্ট IS1 IS2 আসলে সমান আছে কিনা। কারণ আগে সিরিজ সার্কিট ছিল, কারেন্ট সমান ছিল, আমরা হচ্ছে এটার সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত করছি কেন, কারণ আমাকে ভোল্টেজ সমান করতে হবে। তো রেজিস্ট্যান্স যুক্ত করছি, এখন এটা সিরিজ সার্কিট নাই, প্যারালাল সার্কিট হয়ে গেছে। তো এখন দেখতে হবে ভোল্টেজটা সমান হয়েছে, এখন কারেন্ট সমান আছে কিনা। যদি কারেন্ট সমান থাকে তাহলে প্যারালাল সার্কিট হলেও সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো এখন বৈশিষ্ট্য কার্ভটা এরকম আর হবে না, এখন বৈশিষ্ট্য কার্ভটা হয়ে যাবে, এখন বৈশিষ্ট্য কার্ভটা হয়ে যাবে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এরকম হয়ে যাবে, বৈশিষ্ট্য কার্ভটা এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে IS1 কারেন্ট, এটা হচ্ছে IS2 কারেন্ট, এটা হচ্ছে IS1 কারেন্ট, এটা হচ্ছে IS2 কারেন্ট। আমি কার্ভ দেখে বোঝা যাচ্ছে যে IS1 কারেন্ট আর IS2 কারেন্টের মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু আমি থিওরিটিক্যালি আমি যদি প্রমাণ করে ফেলি যে IS2 আর IS1 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, তাহলে এই কার্ভ দেখলে প্রবলেম নাই। হ্যাঁ, এই কার্ভের ডিফারেন্স থাকলেও প্রবলেম নাই। আমার দেখতে হবে ভোল্টেজটা ঠিক আছে কিনা। আগে VD1 এখানে ছিল, VD2 এখানে ছিল, এখন কিন্তু এই পয়েন্টে VD1ও আছে, এই পয়েন্টে VD2ও আছে, কিন্তু কারেন্টের একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এই ডিফারেন্স যদি আমি থিওরিটিক্যালি প্রমাণ করে দেই যে ডিফারেন্স নাই বা ইকুয়াল দুইটা কারেন্ট, তাহলেই তো হয়ে গেল, তাই তো। এই হচ্ছে কার্ভ যখন আমি রেজিস্ট্যান্স সংযুক্ত করছি। এখন আমরা এটার প্রুফ দেখব। এই প্রান্তে যদি আমি KCL দেই, এটা প্রান্ত A ধরি, এটা প্রান্ত হচ্ছে B ধরি, এই প্রান্তে যদি KCL দেই তাহলে IS কারেন্ট হচ্ছে আগত, এই কারেন্টটা আসতেছে, হ্যাঁ IS কারেন্ট, সরি এই কারেন্টটা যাচ্ছে, IS কারেন্ট এদিকে চলে যাচ্ছে, হ্যাঁ IS কারেন্ট এদিকে চলে যাচ্ছে, তাহলে IS ইকুয়ালস টু, আর IR1 এটা ঢুকতেছে, IS1 এটা ঢুকতেছে, IS ইকুয়ালস টু আমরা বলতে পারি IR1 প্লাস কি এটা S1, ঠিক আছে। এটা একটা সমীকরণ। আমি কিভাবে পাইলাম এটা, এই যে এই বিন্দুতে KCL প্রয়োগ করলে এটা হচ্ছে নির্গত কারেন্ট, আর এই কারেন্ট আগত কারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে KCL অ্যাট পয়েন্ট এ পয়েন্টে KCL দেওয়ার পর আমি এইটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই IR1 কারেন্টের যদি আমি মান বের করতে চাই, IR1 কারেন্টের মান আমি চাইলে বের করতে পারি কিভাবে। IR1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি I ইকুয়ালস টু V/R, এটাকে আমরা দেখছিলাম আগে কি VD1, হ্যাঁ, তাহলে ভোল্টেজ কি VD1 হবে, V/R কি হবে রেজিস্ট্যান্স R1। IR2 ইকুয়ালস টু কি লিখতে চাই, IR2 এই কারেন্টটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, VD2 ডিভাইডেড R2, এই যে R2, ঠিক আছে। এই জায়গার কারেন্টের একটা মান বের করলাম IR2 এর, আর এই জায়গার কারেন্টেরও মান বের করলাম। এগুলো পরে আমরা এই সমীকরণে বসাইতে হবে বা এই সমীকরণে কাজে লাগতে পারে। তো আমি একটা পয়েন্টে KCL দিয়ে এই সমীকরণ পাইলাম, এখন আমি নিচের পয়েন্টে এই পয়েন্টে KCL দিব, তাহলে কি সমীকরণ আসলে পাওয়া যায়। হ্যাঁ, KCL অ্যাট পয়েন্ট বি পয়েন্টে KCL দিলে কি পাবো, এই যে এই কারেন্টটা ঢুকতেছে মানে আগত কারেন্ট IS ইকুয়ালস টু, নির্গত হচ্ছে কি IS2 প্লাস IR2, ঠিক আছে। তাহলে এই দুইটা সমীকরণ আমি পাইলাম, ঠিক আছে। সমীকরণ 1, সমীকরণ 2, এই দুইটা সমীকরণ আমি পাইলাম। তো দেখো IS কারেন্ট কিন্তু সমান, এই কারেন্ট আর এই কারেন্ট সমান, এটা একবার ঢুকতেছে একবার বের হচ্ছে, এই সোর্স থেকেই মূলত এই কারেন্টটা প্রডিউস হচ্ছে। তো IS কারেন্ট যদি সমান হয় তাহলে আমি এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, যেহেতু এই দুইটা সমান, তাহলে লিখে দাও। তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে তাহলে এটা লিখতে পারি IR1 প্লাস IS1 ইকুয়ালস টু, এটা লিখতে পারি IS2 প্লাস IR2,
2, ঠিক আছে, লিখে দিলাম। ওকে ওকে ফাইন। এখন কি করব, আমি এই যে IR1 IR1 IR2 এর মান বসাবো। IR1 এর মান কত, VD1 R1 প্লাস IS1 ইকুয়ালস টু IS2 প্লাস VD2 R2, ঠিক আছে, মান বসাই দিলাম, ঠিক আছে। তো আমি বলছি কি VD1 আর VD2 অর্থাৎ এইখানকার ভোল্টেজ আর এখানে যে ভোল্টেজটা ছিল এই ভোল্টেজটা দুইটা সমান, আমি এটা আগেই বলছি। কারণ ডায়োডের ভোল্টেজ, এই যে আমি এখানে যে কার্ভ আঁকাইছিলাম, কার্ভে কিন্তু একটা বিন্দুতে, ওই একটা বিন্দুতেই দুইটা ভোল্টেজ VD1 VD2 আমরা পাইছিলাম। তার মানে এটা আর এটা আমি VD1 VD2 কাটা দিতে পারি। আর কি কাটতে পারি, এই যে দেখো যখন রেজিস্ট্যান্স বসাইছিলাম তখন একই ভ্যালু রেজিস্ট্যান্স বসাইছিলাম, IR1 ইকুয়ালস টু IR2, এই দুইটা আমি কাটা দিতে পারি। তাহলে এই পুরাটা কাটা, এই পুরাটা কাটা দিলে আমি আলটিমেটলি যেটা পাই IS1 ইকুয়ালস টু IS2 ইকুয়ালস টু IS2, মানে এই ডায়োডের কারেন্ট আর এই ডায়োডের কারেন্ট সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমি এটা প্রমাণ করে দিলাম যে ডায়োডে তো ভোল্টেজ সমান প্রবাহিত হয়েছেই, এখন কারেন্টও সমান প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এই সার্কিট দিয়ে আমি একটা ডায়োড বা একাধিক ডায়োড খুব ভালোভাবে পাওয়ার ডায়োড হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে ভোল্টেজ এবং কারেন্ট সমান থাকবে প্রত্যেকটা ডায়োডের, ঠিক আছে। এই হচ্ছে সিরিজে সংযুক্ত ডায়োডের VI ক্যারেক্টারিস্টিক কার্ভ। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ের রচনামূলক যদি পড়ো তাহলে এটা পড়লেই হবে, ওকে। ওকে, চ্যাপ্টার 2 এ চলে যাব, পাওয়ার ট্রানজিস্টর। আমরা পাওয়ার ডায়োড নিয়ে আলোচনা করলাম, এখন আলোচনা করব পাওয়ার ট্রানজিস্টর। হ্যাঁ, ট্রানজিস্টর জানি আমরা তিন প্রান্ত বিশিষ্ট ডিভাইস, যেটা তিনটা প্রান্ত থাকে। ট্রানজিস্টর মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে BJT আর একটা হচ্ছে UJT। একটা হচ্ছে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর আর একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো পাওয়ার ডায়োড হিসেবে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে UJT টাইপ। ইউজেটির মধ্যে কি কি থাকে, SCR সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তারপর হচ্ছে মসফেট, তারপর হচ্ছে IGBT ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, GTO গেট টার্ন অফ থাইরিস্টর। এগুলো মূলত পাওয়ার ট্রানজিস্টর হিসেবে ব্যবহার হয়। তাহলে ট্রানজিস্টর দুই প্রকার, তার মধ্যে ইউজেটির যেটা ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর যেটা, হ্যাঁ, সেটার মধ্যে SCR সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, মসফেট, IGBT, GTO ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, গেট টার্ন অন থাইরিস্টর, এরপর হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলো হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। তো আমরা এখন পাওয়ার ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা বলবো। পাওয়ার ট্রানজিস্টরের মধ্যে কি কি আমরা দেখব, আমরা দুইটা জিনিস দেখব, এখানে কয়েকটা নিয়ে আলোচনা করা হয়েছে, MCT, IGBT, GTO, হ্যাঁ, সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখানে দুইটা দেখব, একটা হচ্ছে IGBT ইনসুলেটেড গেট বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ইনসুলেটেড গেট বাইপোলার, এটা হচ্ছে বিজেটির আওতায়, এই IGBT বিজেটির আওতায় পড়ে, আর বাকি সব ইউজেটি আর কি। বাইপোলার ট্রানজিস্টর, হ্যাঁ, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, যে কারণ এই IGBT পাওয়ার ট্রানজিস্টর হিসেবে ব্যবহার হয়। এগুলো হচ্ছে ইনসুলেশন, এগুলো কি ইনসুলেশন। এই ইনসুলেশন ভেদ করে দুইটা প্রান্ত বের করা হয়, একটা হচ্ছে
এই দুইটা প্রান্ত শর্ট করে দিয়ে একটা প্রান্ত বের করা হয়, যেটাকে বলে আমি ইমিটার প্রান্ত। ইমিটার প্রান্ত। আর নিচ থেকে আরেকটা প্রান্ত বের করা হয়। হ্যাঁ, নিচের জায়গাটাও একটা সাবস্ট্রেট দেয়া থাকে। এখান থেকে যে প্রান্ত বের করা হয় সেটাকে বলা হয় কালেক্টর। অ্যান্ড এই জায়গাটা মুছে দেই, কারণ ওই জায়গাটা দরকার আমার। ওকে, এই জায়গাটা, এই দুইটা প্রান্ত কি বলে, এগুলো কিন্তু ইনসুলেটর, এগুলো ইনসুলেটর। হ্যাঁ, এই ইনসুলেটর ফুটো করে বা ছিদ্র করে দুইটা প্রান্ত বের করা হয়। দুইটা প্রান্তকে শর্ট করে দিয়ে একটা প্রান্ত বানানো হয়, যেটাকে ইমিটার প্রান্ত বলা হয়। আর নিচ থেকে আরেকটা প্রান্ত বের করা হয়, যেটাকে বলা হয় কালেক্টর প্রান্ত। এবং এই ইনসুলেশন লেয়ারের উপর থেকে আরেকটা প্রান্ত বের করা হয়, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় গেট। গেট, এটা হচ্ছে ইনসুলেশনের উপরে থাকে, এই জন্য এই পুরো ডিভাইসটাকে বলা হয় আইজিবিটি বা ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। অর্থাৎ ইনসুলেটরের উপরে গেট অবস্থিত থাকে, বসানো থাকে, এই জন্য এটাকে বলা হয় ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এগুলো হচ্ছে এন প্লাস রিজিয়ন। এই আইজিবিটির কয়েকটা লেয়ার থাকে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে পি রিজিয়ন, এম প্লাস বাদে এই জায়গাটা হচ্ছে পি রিজিয়ন। সেম ভাবে এই জায়গাটা হচ্ছে পি রিজিয়ন, এখানে এন প্লাস, এখানেও এন প্লাস। হ্যাঁ, ওকে। তারপর নিচে আরেকটা পি, হ্যাঁ এটাও পি প্লাস। আর এই যে ফাঁকা ভি উল্টা ভি আকৃতির যে ইটা দেখতেছো, সেটা হচ্ছে এন মাইনাস রিজিয়ন। এই সবগুলো এন মাইনাস। এটাই হচ্ছে একটা তোমার কি বলে আইজিবিটি। এর গাঠনিক আকৃতি দেখতে হয় এরকম, আর আইজিবিটির প্রতীক দেখতে হয় এরকম। ট্রানজিস্টর কিন্তু, এই যে ট্রানজিস্টর দেখতে এরকম, কিন্তু ট্রানজিস্টরের বেসের সাথে ডিরেক্ট যদি আমি এরকম আঁকে দিতাম, এটা বাদ দিয়ে দিতাম, তাহলে এটা পুরোপুরি বাস্তবিক বিজেটি হয়ে যাইতো। কিন্তু আইজিবিটি হইতে গেলে গেটটা আলাদা থাকে। এই যে এই গেট দেখো, এই ট্রানজিস্টরের সাথে যুক্তই নাই, আলাদা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর, এই হচ্ছে আইজিবিটির প্রতীক। ঠিক আছে, গেটটা আলাদাভাবে থাকে, ইনসুলেটেড অবস্থায় থাকে। বুঝা গেছে? তো এই ট্রানজিস্টরটা আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে এই ট্রানজিস্টরের প্রতীক। হ্যাঁ, যদি এই প্রতীক দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা আইজিবিটি। কিভাবে বুঝবা যে এই গেটটা এর মূল ট্রানজিস্টরের সাথে এই গেটটা আলাদা থাকে, অর্থাৎ এর মধ্যে কোনো কি বলে ডিরেক্ট কানেকশন থাকে না। তো এই যে গাঠনিক সংকেত আঁকলাম, এর যদি সমতুল্য সার্কিট আঁকি, অর্থাৎ কানেকশন, এই যে এই পুরোটা কানেকশন যদি আমি সার্কিট রূপে আঁকি, এটা তো একটা কি বলে গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল কি বলে অ্যাব্রিভিয়েশন বা স্ট্রাকচারাল ভিজুয়ালাইজেশন হচ্ছে এটা। যদি আমি সার্কিট ভিউ দেখি এটার, তাহলে কি আসবে, কেমন আসবে, এটা হলো কথা। এখানে মূলত দুইটা ট্রানজিস্টর তৈরি হয়, আর এটা হচ্ছে কালেক্টর। ওকে, এটা হচ্ছে পি ট্রানজিস্টর, এটা হচ্ছে এন ট্রানজিস্টর। এই যে এটা পিএনপি, এটা এনপিএন ট্রানজিস্টর, আর এটা একটা মসফেট। হ্যাঁ, এই যে এই স্ট্রাকচারটা দেখতেছো না, এখানে অনেকগুলা লেয়ার, এই সবগুলো লেয়ার মূলত দুইটা ট্রানজিস্টর আর একটা মসফেট গঠিত হয়। এই সবগুলো সার্কিট মিলে মূলত একটা আইজিবিটি গঠিত হয়, যেটা দেখতে কিছুটা এরকম। এই যে এই তিনটা প্রান্ত। হ্যাঁ, কালেক্টর হচ্ছে এটা, ইমিটার হচ্ছে এটা, আর গেট হচ্ছে এই প্রান্ত। এই সবগুলো এর ভিতরের ইন্টারনাল সার্কিট হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো এখানে হচ্ছে জাংশন কয়টা থাকে, এখানে জাংশন মূলত থাকে হচ্ছে তিনটা।
এই যে এখানে এই লেয়ার, এটার সাথে এটা একটা জাংশন, এটাকে বলা হয় J1। এই যে এটার সাথে এটার আরেকটা জাংশন, যেটাকে বলা হয় J2। এটার সাথে এটার আরেকটা জাংশন, যেটাকে বলা হয় J3। এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, সব জায়গায় এই তিনটা জাংশন আছে। এখানেও একটা, এখানে এটা একটা জাংশন, এটা একটা জাংশন, আর এটা একটা জাংশন। এখানে হচ্ছে তিনটা জাংশন আছে, জাংশন J1, J2, J3। তো একটা কি বলে লেয়ারেবল ডিভাইস, অর্থাৎ যেই ডিভাইসের অনেকগুলো লেয়ার আছে এবং অনেকগুলো জাংশন আছে, সেই ডিভাইসের শর্ত হলো, কারেন্ট প্রবাহের শর্ত হলো, সেই ডিভাইস দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হতে চায়, হ্যাঁ, তাহলে কি শর্ত? শর্ত হইল এই যতগুলো জাংশন আছে এই সবগুলো জাংশনে কি হতে হবে? ফরওয়ার্ড বায়াস। সেই সবগুলো জাংশনকে কি হতে হবে? ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকতে হবে, ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকতে হবে। ঠিক আছে, তো ওকে দিয়ে দাও। এখানে ইমিটার, এটা কালেক্টর, এখানে একটা বায়াসিং দিয়ে দাও, এখানে একটা বায়াসিং দিয়ে দাও। হ্যাঁ, এখানে একটা বায়াসিং দিয়ে দিলাম। বায়াসিংটার নাম হচ্ছে ভিসিসি। এটা হচ্ছে এই বায়াসিংটা এই দিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে, অর্থাৎ এই ইমিটারের দুই প্রান্ত এবং কালেক্টর, এই দুইটার আড়াআড়িতে একটা বায়াসিং দেওয়া হয়েছে। এই বায়াসিংটা দেওয়ার ফলে কি হয়েছে দেখো, এখানে নেগেটিভ আসছে, এই নেগেটিভ এখানে আসছে, এখানেও আসছে। হ্যাঁ, তো নেগেটিভ এখানে আসার ফলে কি হয়েছে? নেগেটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। তো নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ হয়েছে কিনা দেখো, এই যে এই পজিটিভ আসছে কই, এই পি প্লাসে এখানে। তো নেগেটিভের সাথে নেগেটিভ, এই পজিটিভের সাথে পজিটিভ আসছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস। তার মানে জাংশন 1 আর জাংশন 3 ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। জাংশন 1 আর জাংশন 3 কি হয়ে গেছে? ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। এই দুইটা অ্যাক্টিভ হয়েছে। এখন বাকি থাকলো জাংশন 2। এই জাংশন 2টা এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে কিনা দেখো। তো এই পাশ দিয়ে যদি চিন্তা করি, এই মাইনাস, এই এখানে তো মাইনাস হয়েছে, তার ফলে জাংশন 1 অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে বা এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে। এখন এখানে এসে দেখে এটা পি, তো মাইনাস কিন্তু প্লাসের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা রিভার্স বায়াস হয়ে যায়, তখন সেটা আর ফরওয়ার্ড থাকে না, সেটা কি হয়ে যায়? রিভার্স বায়াস হয়ে যায়। এই পাশ থেকে যদি চিন্তা করো, এই পাশ থেকে চিন্তা করলে এই পজিটিভ, এই পি টাইপ সাবস্ট্রেটে আসছে, জাংশন 3 হচ্ছে ফরওয়ার্ড বায়াস পাইছে, তার মানে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হয়ে এখানে দেখে এন। তো পজিটিভের সাথে যখন নেগেটিভ আসে তখন কিন্তু ফরওয়ার্ড বায়াস পায় না। তো এই বায়াসটা দেওয়ার ফলে জাংশন 1 আর জাংশন 3 ফরওয়ার্ড বায়াস পাইলেও জাংশন 2 রিভার্স বায়াস পায়। তো সবগুলো জাংশন ফরওয়ার্ড বায়াস না পাওয়া পর্যন্ত কিন্তু কোনো লেয়ারেবল ডিভাইসের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে না। এই জন্য আমার কি দরকার? এই জন্য গেটে একটা বায়াস দরকার, ইমিটার থেকে গেটে। এটা হচ্ছে ইমিটার প্রান্ত আর এটা হচ্ছে গেট প্রান্ত। ইমিটার থেকে গেটে আমি একটা বায়াসিং দিলাম। হ্যাঁ, তো বায়াসিংটা দেওয়ার ফলে কি হইলো দেখো, ইমিটার থেকে গেটে আমি একটা বায়াসিং দিলাম। হ্যাঁ, ওকে, বায়াসিংটা দেওয়ার ফলে কি হইলো দেখো, এই নেগেটিভ, হ্যাঁ, এই নেগেটিভ এটার জন্য ফরওয়ার্ড, এটার জন্য ফরওয়ার্ড। হ্যাঁ, তো এই লেয়ারটা, এই ইনসুলেটেড লেয়ারটা আসলে এত বেশি থাকে, অর্থাৎ এই ভোল্টেজটা আসলে যেহেতু ইনসুলেটর থেকে লেয়ারে আসতে হবে, এই জন্য গেট ভোল্টেজটা বা গেট বায়াসটা আসলে উচ্চ মানের দিতে হয়। অর্থাৎ এর মধ্যে কোনো কানেকশন নাই, এটার সাথে এটার কোনো কানেকশন নাই, কিন্তু এখান থেকে এই পাশে ভোল্টেজ প্রবাহিত হতে হলে এটাকে আসলে বড় ধরনের বা হাই ভোল্টেজ বায়াসিং দিতে হয়। তো এটা যখন হাই ভোল্টেজ বায়াসিং দেওয়া হয় তখন এই কি বলে, এই পজিটিভটা এই দিক দিয়ে এসে এই পিতে চলে আসে, এই পজিটিভটা এই দিক দিয়ে এসে এই পিতে চলে আসে। ঠিক আছে, এই পজিটিভটা, এই প্রান্তের বড় মাথাটা গেটের পজিটিভটা এখানে চলে আসে, এই এনে না গিয়ে এখানে চলে আসে, এই লেয়ারে চলে আসে। তো এই লেয়ারে চলে আসা মানে এখানে পি পাচ্ছে, আর এই পাশ থেকে যদি এই পাশ থেকে দেখো এখানে এন পাচ্ছে। ওয়েট এ সেকেন্ড, দেখো আর একটু ক্লিয়ার করে বলি, এখানে বায়াসিংটা দেওয়া হয়েছে কি, আচ্ছা এটা এইভাবে না দিয়ে আমি একটু সহজভাবে দেই, বইয়ে হয়তো বা একটু ভুল আছে, আমি বায়াসিংটা উল্টা করে দিলাম।
তাহলে এই পাশে আছে পজিটিভ, এই পাশে আছে নেগেটিভ। এটা যদিও হাই ভোল্টেজ দেওয়া হয়, এই ভোল্টেজটা অনেক হাই দেওয়া হয় কারণ ইনসুলেশন আছে, ইনসুলেশন থেকে ভোল্টেজ ভেদ করে এই লেয়ারে আসবে। তো এই পজিটিভ, এই প্রান্ত ইমিটারের সাথে এখানেও পজিটিভ আসবে, তাহলে এখানেও পজিটিভ আসবে। তো এই পজিটিভ যদি আসে, তো এই পজিটিভ কি এই নেগেটিভের সাথে মিলিত হবে? হবে না, কারণ আমার তো ফরওয়ার্ড বায়াস দরকার। তো এইখানে কিন্তু শুধু নেগেটিভ নাই, এতটুকু নেগেটিভ এতটুকু নেগেটিভ আছে, বাদ বাকি এই জায়গাগুলো, এই যে ফাঁকাগুলা, এই ফাঁকাগুলো কিন্তু পি, হ্যাঁ, এই পি রিজিয়নে এই পজিটিভটা চলে আসে, এদিক দিয়ে পি রিজিয়নে পজিটিভ চলে আসে, এদিক দিয়ে পজিটিভ চলে আসে, এদিক দিয়ে পজিটিভ চলে আসে। তো প্লাস পাইলো কি পি রিজিয়ন, এবং এই যে ছোট প্রান্ত মানে এন রিজিয়ন, এটা কোন দিক দিয়ে চলে আসে? এই যে এই দিক দিয়ে এই ইনসুলেশন ভেদ করে এই এন রিজিয়নে চলে আসে, যার ফলে এই জাংশন J2 কি হয়ে যায়? রিভার্স বায়াস থেকে ডিরেক্ট ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, যার ফলে আইজিবিটির ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো সবগুলোর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে হলে এটাকে অবশ্যই 3টা জাংশন ফরওয়ার্ড বায়াস পাইতে হবে। তো এই বায়াসটা দিলে এই জাংশন 1, এই জাংশন 1 আর এই জাংশন 3 ফরওয়ার্ড বায়াস পায়, কিন্তু এই জাংশন 2 এটা রিভার্স বায়াস পায়। তো গেটে যদি আমি একটা বায়াসিং দিয়ে দেই, তাহলে এই জাংশন 2ও সেটা রিভার্স বায়াস থেকে রূপান্তরিত হয়ে সে ফরওয়ার্ড বায়াস লাভ করে, যার ফলে আইজিবিটির ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। এই হচ্ছে আইজিবিটির গঠন, এবং আইজিবিটির ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয় সেটা বর্ণনা করলাম। এরপরে আমরা দেখব জিটিও, গেট টার্ন অন থাইরিস্টর। ওকে, সো আমরা এখন আলোচনা করব জিটিও। জিটিও আইজিবিটির থেকে আরো একটু সহজ। জিটিও এর গঠন এটা কি? গেট টার্ন অফ থাইরিস্টর, গেট টার্ন অফ থাইরিস্টর। এটা দেখতে কি রকম? গাঠনিক আকৃতি কেমন হয়? এটারও 3টা জাংশন থাকে। পি প্লাস এন প্লাস, আসলে এই প্লাস মাইনাস দ্বারা আসলে কি বুঝায় এটা আমি দেখাবো। এটা পি, এটা এন মাইনাস। পি তো অলওয়েজ পজিটিভ, পি আবার মাইনাস হয় কখন এটাও একটু দেখাবো। তো এখানে জাস্ট ওয়েট। এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে এই দুইটা থেকে বের করা হয়েছে, একটা হচ্ছে গেট প্রান্ত আর একটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। ঠিক আছে, পি প্লাস যদি হয় তাহলে বেশি ডোপিং, বাংলিশ চলে আসছে, বেশি ডোপিং। পি মাইনাস যদি হয় কম ডোপিং। এন প্লাস হলে কম ডোপিং, এন মাইনাস হলে বেশি ডোপিং। এন প্লাস হলে সেটা পি এর মতো কাজ করে, আর পি মাইনাস হলে সেটা এন এর মতো কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে পার্থক্য। মানে পি টাইপ সেমিকন্ডাক্টরকে যদি অনেক বেশি ডোপিং করা হয় সেটাকে বলা হয় পি প্লাস, পি টাইপ সেমিকন্ডাক্টরকে যদি খুব কম ডোপিং করা হয় সেটাকে বলা হয় পি মাইনাস। হ্যাঁ, আর পি মাইনাসটা কিছুটা এন এর মতো কাজ করে আর কি। ঠিক আছে, তো এইভাবে মূলত একটা জিটিও বা গেট টার্ন অন থাইরিস্টর তৈরি করা হয়। এটার প্রতীক দেখতে কিরকম হয়? এটা গেট, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে কিছুটা এসসিআর এর মতো, কিন্তু এসসিআর এতটুকু যেটা আঁকছি সেটা হচ্ছে এসসিআর, কিন্তু জিটিওর ক্ষেত্রে এখানে আরেকটা তীর চিহ্ন থাকে, এখানে আরেকটা তীর চিহ্ন থাকে, দুইটা তীর চিহ্ন থাকে। এটা হচ্ছে জিটিও এর প্রতীক। আর এই গাঠনিক সংকেতটা যদি আমি সার্কিট রূপে আঁকতে চাই তাহলে এটা এরকম হবে।
এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এই দুইটা ট্রানজিস্টর গঠিত হয় মূলত, দুইটা ট্রানজিস্টর গঠিত হয়, ঠিক আছে। তো এখানেও হচ্ছে তিনটা জাংশন থাকে, এটা হচ্ছে জাংশন 1, এটা জাংশন 2, এটা হচ্ছে জাংশন 3। ঠিক আইজিবিটি যেরকম কাজ করে সেমভাবে হচ্ছে তোমার এই জিটিও কাজ করে। আইজিবিটি যেভাবে কাজ করে সেমভাবে জিটিও কাজ করে, অর্থাৎ এই ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে মূলত ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় আগে, যার ফলে জাংশন 1 আর জাংশন 3 অ্যাক্টিভ হয়, জাংশন 2 অ্যাক্টিভ হয় না। তো জাংশন 2 অ্যাক্টিভ করতে হলে কি করতে হয়, এখানে একটা বায়াসিং দিতে হয়। তো এই বায়াসিং দেওয়ার ফলে জাংশন 2 ফরওয়ার্ড বায়াস পায়, তার ফলে কি জাংশন 1, জাংশন 2, জাংশন 3, অর্থাৎ এই জাংশন, এই জাংশন, এই জাংশন, এই তিনটা জাংশনই ফরওয়ার্ড বায়াস পায়, যার ফলে কারেন্ট প্রবাহিত হয়। তো এটাকে গেট টার্ন অফ থাইরিস্টর কেন বলা হয়? এই গেটে যদি আমি পজিটিভ বায়াস দেই, গেটে যদি আমি পজিটিভ বায়াস দেই তাহলে জিটিও 1 থাকবে, গেটে যদি আমি নেগেটিভ বায়াস দেই তাহলে জিটিও অফ হয়ে যাবে। এটা যদি আমি চেঞ্জ করে এরকম উল্টে দেই তাহলে এটার ভিতর দিয়ে আর কারেন্ট ফ্লো হবে না, কিন্তু যদি আমি চেঞ্জ করে ফরওয়ার্ড বায়াসে দিয়ে দেই তাহলে জিটিও এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটা কিছুটা আইজিবিটির মতোই, তবে এই যে গেট এর বায়াস চেঞ্জ করে আমি এই ডিভাইসটাকে টার্ন অন টার্ন অফ করতে পারি, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় গেট টার্ন অন থাইরিস্টর। তো আমরা কি বলে এই অধ্যায় থেকে জিটিও কে কিভাবে টার্ন অন টার্ন অফ করা হয় এটা পড়বো, আর আইজিবিটি এর গঠন কার্যাবলী এটা পড়বো। জিটিও কে কিভাবে টার্ন অন টার্ন অফ করা হয় আর আইজিবিটি এর গঠন কার্যাবলী, এই দুইটা রচনামূলক পড়বো আমরা, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম, এখন তৃতীয় অধ্যায়ে চলে যাব। এই ছিল পাওয়ার ট্রানজিস্টরের দুইটা ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে আইজিবিটি আর একটা হচ্ছে জিটিও, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ইনভার্টার। ইনভার্টার, ইনভার্টার কি? ডিসি থেকে এসিতে রূপান্তর করে যে ডিভাইস, রূপান্তর কারক, ডিসি থেকে এসিতে রূপান্তর করে যে ডিভাইসের মাধ্যমে তাকেই মূলত বলা হয় ইনভার্টার। হ্যাঁ, তো এটা মূলত সোলার সেলে ব্যবহার করা হয়। সোলার সেল, সোলার সেল নিয়ে আমরা পড়াশোনা করব। সোলার সেলে কি হয়? সোলার সেলে মূলত সূর্য থেকে কি বলে তাপ বা আলো আসে, সেটা সোলার সেলে কি বলে বিদ্যুৎ উৎপন্ন করে। কি বিদ্যুৎ উৎপন্ন করে? ডিসি বিদ্যুৎ উৎপন্ন করে। তো আমার তো কোনো ডিভাইসকে চালানোর জন্য, ফ্যান লাইট চালানোর জন্য এসি ভোল্টেজের দরকার। তো এই ডিসি ভোল্টেজকে, সোলার সেলের ডিসি ভোল্টেজকে কনভার্ট করা হয় এই ইনভার্টারের মাধ্যমে। কনভার্ট করে মূলত ইনভার্টারের সাহায্যে এই ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করা হয়। তো ইনভার্টার কি আশা করি বুঝতে পারছো। ইনভার্টার হলো মূলত যা ডিসি থেকে এসিতে রূপান্তর করে। আবার এসি থেকে ডিসিতে কি রূপান্তর করে? রেকটিফায়ার। এসি থেকে ডিসিতে রূপান্তর করে কে? রেকটিফায়ার। তো এই অধ্যায় থেকে আমরা যেটা পড়বো সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার। সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার, সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার নিয়ে আমরা পড়াশোনা করব। তো ইনভার্টারে মূলত এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, যেটা সোলার সেল থেকে আসে। ধরো ইনভার্টারে মূলত এসসিআর ব্যবহার করা হয়, দুইটা এসসিআর ব্যবহার করা হয়। এবং
একটা আরএলসি সার্কিট ব্যবহার করা হয়। এটা হচ্ছে সি, এটা এল, এটা আর। হ্যাঁ, তো আরএলসি সার্কিটের মাধ্যমেই মূলত ইনভার্টার এসি থেকে ডিসিতে কনভার্ট করে কোনো জিনিসকে, মানে ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে কনভার্ট করে। এই এসি ভোল্টেজ আমি এই যে এর আউটপুট থেকে এসি ভোল্টেজ পাই। তো এই হচ্ছে মূলত ইনভার্টার সার্কিট, যেখানে দুইটা এসিআর, একটা T1 আর একটা T2, দুইটা এসিআর ব্যবহার করা হয়। তো প্রথমে যখন আমি এই ডিসি ভোল্টেজটা এই দিক দিয়ে প্রবাহিত করব, তখন এসিআর T1 টার্ন অন হবে। এসিআর কখন টার্ন অন হয়? এদিক দিয়ে ডিরেক্ট ভোল্টেজ দিলেই কি টার্ন অন হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত গেটে আমি বায়াস না দিব, এই প্রান্তে যতক্ষণ পর্যন্ত বায়াস না দিব, ততক্ষণ পর্যন্ত এসিআর কিন্তু টার্ন অন হবে না। হ্যাঁ, এসিআর টার্ন অন হবে না। তো এই ডিসি ভোল্টেজ এদিক দিয়ে দিলাম, তো প্রথমে আমি কি করব, এই গেট বায়াস দিয়ে T1 কে বা এসিআর 1 কে টার্ন অন করব। এসিআর 1 টার্ন অন হইলে কি হবে, এসিআর 2 যেটা আছে T2, এটা কিন্তু আমি টার্ন অন করিনি, এখানে কোনো আমি বায়াস দেইনি, যার ফলে এটা একটা ওপেন সার্কিট হয়ে আছে। এখানে কোনো বায়াস দেইনি, জাস্ট প্রথম সিচুয়েশনে আমি কি করলাম, এই গেট ভোল্টেজ এটাকে এই T1 এর গেটে ভোল্টেজ দিলাম, যার ফলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হইলো। তো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হইলো মানে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। ঠিক আছে, তো এই ক্যাপাসিটর চার্জ হতে থাকবে, তারপর ইন্ডাক্টর সে ভোল্টেজ কি বলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, এবং রেজিস্টরের আরআরিতে আমি এরকম একটা ভোল্টেজ পাবো যে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ একটা পজিটিভ হাফ সাইকেল পাবো। তো প্রথম ডিসি পালসে আমি একটা পজিটিভ হাফ সাইকেল পাইলাম। এখন কি করব, এখন কি হয়েছে, এই আর এল সি এই সবগুলা চার্জিত অবস্থায় আছে, অর্থাৎ এই সবগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে কখন, এই T1 বা এসিআর 1 টার্ন অন অবস্থায়। এসিআর 1 যখন 1 আছে, তখন এই তিনটার মধ্যে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে ক্যাপাসিটরে ভোল্টেজ জমা থাকে, আর কি বলে এল এ কারেন্ট জমা থাকে। তো এখন আমরা কি করব, এই গেট বায়াসটা বন্ধ করে দিব, তার ফলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, এবং এই জায়গার এসিআর 2 যেটা, সেটার গেট বায়াস আমি চালু করে দিব, এখানে একটা বায়াস দিয়ে দিব, যার ফলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা কিন্তু প্লাস পজিটিভ অবস্থায় আছে। প্রথম অবস্থায় এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে পজিটিভ টু নেগেটিভ, এখন কি হয়েছে, এখানে ভোল্টেজ জমা আছে, এখানে কারেন্ট জমা আছে। তো এখন কিন্তু এই জায়গাটা, এখানে গেট বায়াস ক্লোজ করছি, এই জন্য এটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে গেছে, তার মানে এই পুরো জায়গাটা একবারে অকেজো হয়ে গেছে। এখন জাস্ট এই লুপটা বাকি আছে, তো এখানে ভোল্টেজ জমা আছে, এখানে কারেন্ট জমা আছে, তো এটা একটা বদ্ধ লুপ। তো কি হবে, সেই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারণ কি, সে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল। তো কারেন্ট অলওয়েজ প্রবাহিত হওয়া শুরু করে কোন দিক দিয়ে, পজিটিভের দিক দিয়ে। তো এখন কি হবে, সে কারেন্ট রিভার্স ফ্লো করবে, কারণ এসিআর এর এখন এই দ্বিতীয় এসিআর তো অন হয়ে গেছে, কারণ দ্বিতীয় এসিআর এর গেটে আমি ভোল্টেজ দিয়ে দিছি, তার ফলে কারেন্ট ফ্লো এখন উল্টা দিকে হবে, অর্থাৎ এই দিক দিয়ে তো কারেন্ট ফ্লো হতে হবে। আগে ছিল এই দিক দিয়ে কারেন্ট ফ্লো, এখন এই যে এই এসিআর টার্ন অন হওয়ার কারণে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এবং এখানে প্লাস হবে, এখানে মাইনাস হয়ে যাবে, তার ফলে আমি একটা নেগেটিভ পালস পাবো। তো একই পালসের ক্ষেত্রে, একটা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে একবার এসিআর T1 যখন টার্ন অন হয়, আমি একটা পজিটিভ হাফ সাইকেল পাই, যখন এসিআর T2 টার্ন অফ থাকে, অ্যান্ড হচ্ছে যখন এসিআর T1 কে অফ করে দেই, তখন এসিআর T2 থেকে আমি একটা নেগেটিভ হাফ সাইকেল পাই, যেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ উল্টা চিহ্ন। তো যার ফলে একটা সাইকেল পাই যেটা দুইটা হাফ সাইকেল থাকে, পজিটিভ, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। তো একটা ডিসি পাস থেকে যদি আমি দুইটা হাফ সাইকেল পাই, পজিটিভ এবং নেগেটিভ, তাহলে সেই ডিসিটা এসিতে রূপান্তর হয়ে গেল। এভাবে মূলত একটা কনভার্টার কাজ করে। সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার হিসেবে কাজ করে, অর্থাৎ সে ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তৃতীয় অধ্যায় থেকে এই সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টার পড়লেই চলবে। চতুর্থ অধ্যায় কি, চপার। আমরা তৃতীয় অধ্যায়ে পড়াশোনা কি করলাম, ইনভার্টার নিয়ে। চতুর্থ অধ্যায়ে আমরা কি পড়বো, চপার। চপার কি, চপার হচ্ছে এমন এক ধরনের ডিভাইস
যা মূলত ডিসি থেকে ডিসিকে কনভার্ট করে, ডিসি থেকে ডিসিতে কনভার্ট করে। যেটা ইনভার্টার ছিল, ইনভার্টার কি করত, ডিসি থেকে এসিতে কনভার্ট করত, আর চপার কি করে, ডিসি থেকে ডিসিতেই কনভার্ট করে, কিন্তু অন্য এর লেভেলটা কম বেশি করে। ডিসি থেকে ডিসিতে কনভার্ট করে, কিন্তু যে কনভার্ট করার পর যে ডিসি হয় তার লেভেল আলাদা, অন্য লেভেল হয়। অর্থাৎ এই ডিসি থেকে এই ডিসির লেভেল কম বা বেশি হয়, এই ডিসি থেকে এই ডিসির লেভেল বা অ্যামপ্লিটিউড কম বা বেশি হয়ে যায়। ঠিক আছে? তো চপার কি করে, চপার এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা মূলত ডিসি লেভেলকে আরেক ধরনের ডিসি লেভেলে কনভার্ট করে। এই হচ্ছে চপারের মূল কাজ। তো চপার মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে ভোল্টেজ স্টেপ ডাউন চপার, আর একটা হচ্ছে স্টেপ আপ চপার। ভোল্টেজ স্টেপ ডাউন চপার কি করে, একটা ডিসি লেভেল এর ভোল্টেজকে কমায় দেয়, আর স্টেপ আপ চপার কি করে, একটা ডিসি লেভেলের ভোল্টেজের লেভেলকে বাড়ায় দেয়। এই হচ্ছে একটা স্টেপ আপ চপার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন চপার। তো আমরা দেখি স্টেপ আপ চপারের যে সার্কিট ডায়াগ্রাম, এটা একটু দেখি। এখানে একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টর ব্যবহার করা হয়। তো এই চপার সার্কিটে মূলত একটা ব্যবহার করা হয় এসসিআর, আর একটা ডায়োড ব্যবহার করা হয়, একটা এসসিআর আর একটা ডায়োড ব্যবহার করা হয়, এবং একটা এলআর সার্কিট ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা ইন্ডাক্টর এল, আর একটা হচ্ছে রেজিস্টর আর। একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টর ব্যবহার করা হয়, যেটা হচ্ছে এর আগে ইনভার্টার সার্কিট ছিল। ইনভার্টার সার্কিটে মূলত আরএলসি ব্যবহার করা হতো এবং দুইটা এসসিআর ব্যবহার করা হতো। চপার সার্কিটে কি করা হয়, চপার সার্কিটে একটা এসসিআর, একটা ডায়োড, একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টর ব্যবহার করা হয়। এই সার্কিটটা এই সার্কিটটা হচ্ছে ভোল্টেজ স্টেপ ডাউন চপার, অর্থাৎ সে ডিসি ভোল্টেজ, এখানে যে ডিসি ভোল্টেজটা দিচ্ছি ইনপুট হিসেবে, তারপর যে এখানে যে ডিসি ভোল্টেজটা পাবো, এটার থেকে এটার লেভেল একটু নিচে হবে, অর্থাৎ কম পরিমাণ হবে। আর হচ্ছে স্টেপ আপ চপারের ক্ষেত্রে কি হয়, এসসিআরটা পরে থাকে, এই ইন্ডাক্টর রেজিস্টরটা আগে থাকে, যার ফলে কি হয়, ডিসি লেভেলটা আরো বাড়ে। হ্যাঁ, এটার উল্টা সার্কিট জাস্ট আর ওইটা। ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ আপ চপার আর স্টেপ ডাউন চপারের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো এটা কিভাবে ডিসি লেভেলকে কমায়, এটা একটু আমি বুঝানোর ট্রাই করি তোমাদের। ধরো ইনপুট হিসেবে আমি একটা ডিসি ভোল্টেজ দিচ্ছি। ডিসি ভোল্টেজ কিরকম হয়, ডিজিটাল সিগন্যালের মতো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা 1, এটা 0, এরকম হয় বিষয়টা। ঠিক আছে? তো এখানে মূলত কি দেওয়া হচ্ছে, সিগন্যাল দেওয়া হচ্ছে, একবার প্লাস দেওয়া হচ্ছে আর একবার 0 সিগন্যাল দেওয়া হচ্ছে। তো যখন প্লাস দেওয়া হয় তখন কি ঘটে, যখন এখানে 1 দেওয়া হয়, এখানে যখন 1 দেওয়া হয় তখন এই এসসিআরটা টার্ন অন হয়, অর্থাৎ যখন 1 থাকে তখন এই এসসিআরটা টার্ন অন হয়। যখন 0 সিগন্যাল দেওয়া হয় তখন এসসিআরটা অফ থাকে। তার ফলে কি হয়, যখন আমি এখানে 1 সিগন্যাল দিলাম তখন এসসিআরটা অন হইল এবং ইন্ডাক্টরটা চার্জ হইল, এবং আমি রেজিস্টরের আড়াআড়িতে একটা ভোল্টেজ পাইলাম, সেটা হচ্ছে ঊর্ধ্বগামী ভোল্টেজ, অর্থাৎ ইন্ডাক্টরটা আস্তে আস্তে চার্জ হতে থাকে। আবার কিছুক্ষণ পরে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, যার ফলে এটা অফ হয়ে যায়, তখন ইন্ডাক্টরটা আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়। তো দেখো একটা কি বলে, যখন 1 দিলাম তখন এই একটা লেভেল থেকে ইন্ডাক্টর চার্জ হতে থাকে 1 পর্যন্ত, আবার যখন 0 চলে আসে তখন আবার ডিসচার্জ হতে থাকে, আবার যখন 1 আসে তখন ইন্ডাক্টর চার্জ হতে থাকে, আবার যখন 0 আসে তখন কিন্তু আবার ডিসচার্জ হতে থাকে।
তো দেখো একটা ভোল্টেজ কি বলে ইনপুট হিসেবে এই স্টেপ ডাউন চপারের ইনপুট হিসেবে একটা লেভেল ছিল কি 0 1 0 1, কিন্তু এখন ডিসি লেভেলটা চেঞ্জ হয়ে দেখো আগে ছিল এরকম এই লেভেলে ছিল, এখন সেটা কিছুটা সটুথ লেভেল হয়ে গেছে, অর্থাৎ লেভেলের ঘাটতি চলে আসছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ স্টেপ ডাউন চপার। তোমরা হচ্ছে এটা পড়বা, হ্যাঁ, চতুর্থ অধ্যায় থেকে এই ভোল্টেজ স্টেপ ডাউন চপারটা পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। যেরকম চপার কি করছে, চপার একটা ডিসি ভোল্টেজ থেকে আরেকটা লেভেলের ডিসি ভোল্টেজে সে কনভার্ট করে দিছে। তো সাইক্লো কনভার্টার কি করে, এটা এসি টু এসি কনভার্টার, কিন্তু এর কি করে কি বলে চপার কি করছিল, ডিসি ভোল্টেজের লেভেলকে চেঞ্জ করছিল। কিন্তু সাইক্লো কনভার্টারের ক্ষেত্রে কি হয়, সে এসির তো লেভেল চেঞ্জ করে না, এসির কি করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। এটা যদি 50 হার্জ হয় তো এটার ফ্রিকোয়েন্সি ধরো 10 হার্জে কনভার্ট করে দিবে। হ্যাঁ, সাইক্লো কনভার্টার তাহলে কি, এটা হচ্ছে এসি থেকে এসিতেই কনভার্ট করে, কিন্তু এসি থেকে ভিন্ন ফ্রিকোয়েন্সির আরেকটা এসিতে কনভার্ট করে সে, অর্থাৎ সে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেয়। বুঝতে পারছো? ওকে, তো আমরা দেখি আসলে সিঙ্গেল ফেজ মিড পয়েন্ট কনফিগার্ড সাইক্লো কনভার্টার। সিঙ্গেল ফেজ মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার, সিঙ্গেল ফেজ মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার। সিঙ্গেল ফেজ মিড পয়েন্ট সাইক্লো কনভার্টার। ওকে, তো এটার সার্কিট ডায়াগ্রামে একটু দেখি। এখানে মূলত 1 2 জোড়া থাইরিস্টর থাকে। এটাকে বলা হচ্ছে TP1, এটা হচ্ছে TN1, এবং এখানে হচ্ছে যে ট্রান্সফরমারটা থাকে সেটা হচ্ছে সেন্টার টেপড। এটাকে লোড না বলে তুমি রেজিস্টর RL বলে দিতে পারো। এখানে একটা রেজিস্টর আছে এবং নিচে আরেক জোড়া থাইরিস্টর আছে, এটাকে বলা হচ্ছে TP2, আর নিচে আরেকটা আছে সেটা হইল TN2, এটা এর সাথে যুক্ত আছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত সাইক্লো কনভার্টার সার্কিট। এখানে দেখবা তোমরা আরেকটা ট্রান্সফরমার যুক্ত করা হয়েছে, ওই ট্রান্সফরমার পরে আরেকটা সাইক্লো কনভার্টার সার্কিট থাকতে পারে, অর্থাৎ সে একটা স্টেজে, এটা আমি জাস্ট একটা স্টেজ আঁকছি এখানে, এই জন্য ট্রান্সফরমারটা দেই নাই। হ্যাঁ, এখানে যদি তুমি আরও একটা স্টেজ আঁকো, অর্থাৎ এই স্টেজের সাথে আরও স্টেজ যুক্ত করতে চাও, আরও একাধিক স্টেজ যুক্ত করতে চাও, সেক্ষেত্রে তোমার কি আসবে, সেক্ষেত্রে মূলত আরও হচ্ছে তোমার এরকম সার্কিট আসবে, ট্রান্সফরমার আসবে। হ্যাঁ, তার ফলে কি হবে, ধরো এই এখান থেকে 50 হার্টজের এসি সিগন্যাল দিলাম, সেটা 10 হার্টজে কনভার্ট করলো, কিন্তু আমার 10 হার্টজ দরকার নাই, আরও কম করব আমি, সেটাকে আরেকটা আরেকটা স্টেজ অর্থাৎ আরেকটা সার্কিট যুক্ত করলাম, সেটা হচ্ছে 10 থেকে আবার 5-এ কনভার্ট করলো, তো আরেকটা যুক্ত করলাম, সেটা 5 থেকে আবার 1-এ কনভার্ট করলো। এরকম যদি দরকার হয় সেটা এখানে, এই জন্য এখানে এই পাশে আরেকটা ট্রান্সফরমার ইউজ করছে, আদারওয়াইজ ওই ট্রান্সফরমারটা দেওয়ার দরকার নাই, তোমরা সার্কিট এভাবেই এঁকে দিবা। তো আসলে সে কিভাবে ফ্রিকোয়েন্সির পরিবর্তন করে একটু দেখাই আমি তোমাদের। তো ইনপুট হিসেবে আমি এরকম একটা এসি সিগন্যাল দিব, একটু ছোট করে আঁকি।
এখানে 6টা সাইকেল দিছি একটা এসি সিগন্যাল, এটা হচ্ছে ইনপুট, এই যে এখানে দেওয়া হচ্ছে, এটা এই সিগন্যালটা এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেওয়া হলে এটা হচ্ছে সেন্টার ট্যাপড, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এটা হচ্ছে পয়েন্ট সি। তো যখন আমি পজিটিভ হাফ সাইকেল দিব, পজিটিভ হাফ সাইকেল দিব তখন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, তো এটা প্লাস বা পজিটিভ হাফ সাইকেলে এ পয়েন্ট প্লাস, বি পয়েন্ট হচ্ছে মাইনাস। তো এটা প্লাস হইলে কোনটা অ্যাক্টিভ হবে? এই TP1 অ্যাক্টিভ হবে, কারণ এখানে পজিটিভ পাচ্ছে, এখানে নেগেটিভ পাচ্ছে। এখানে পজিটিভ এখানে নেগেটিভ পাইলে TN1 কিন্তু অ্যাক্টিভ হবে না, TN1 অ্যাক্টিভ হবে না। আর এটা কি হবে? TP1 তো অ্যাক্টিভ হবেই না, TN2-র আমি গেট বায়াসই দেই নাই, এখানে গেট বায়াসই দেই নাই, এজন্য TN2 অ্যাক্টিভ হবে না। তো প্রথম পজিটিভ হাফ সাইকেলে আমি যে আউটপুট পাবো, অর্থাৎ এই RL থেকে যে আউটপুট পাবো সেটা এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে আসবে প্লাস মাইনাস, অর্থাৎ পজিটিভ একটা হাফ সাইকেল পাচ্ছি, যেটা হচ্ছে TP1 এর জন্য। এখন নেগেটিভ হাফ সাইকেল দিব, তখন এই চিহ্নটা ঘুরে চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা ঘুরে এটা চলে আসবে। তো নেগেটিভ হাফ সাইকেল দিলে কি হবে? এখন আর TP1 অ্যাক্টিভ হবে না, এখন কোনটা অ্যাক্টিভ হবে? আমি কিন্তু N1 N2-তে এখনো গেট পাস দেইনি, আমি জাস্ট এটা আর এটাকে গেট পাস দিয়ে রাখছি। গেট পাস না দিলে কিন্তু থাইরিস্টর বা SCR অ্যাক্টিভ হয় না। হ্যাঁ, তো এখন এটা নেগেটিভ, এটা পজিটিভ হয়ে গেছে, তার মানে এই TP1 আর অ্যাক্টিভ হবে না। এখন কি হবে? এই TP2 অ্যাক্টিভ হবে। তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই দিক দিয়েই আবার সিগন্যালটা আসবে, তার মানে পজিটিভ নেগেটিভ আমি সেম সিগন্যাল পাবো। দেখো এখনো কিন্তু পজিটিভ পাচ্ছে, আগেও এই দিক দিয়েই আসছে, এখন এই দিক দিয়েই আসছে। তো এই নেগেটিভের জন্য আরেকটা পজিটিভ সিগন্যাল পাবো, এই নেগেটিভের জন্য আরেকটা পজিটিভ সিগন্যাল পাবো। এরপরে আবার কি করলাম? আবার পজিটিভ সিগন্যাল দিলাম। পজিটিভ সিগন্যাল দেওয়ার ফলে কি হইলো? এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেল, যার ফলে এখন আবার TP1 অ্যাক্টিভ হবে, TP2 অ্যাক্টিভ হবে না। হ্যাঁ, এই সিগন্যালে কি হবে? এটা TP2 এর জন্য হয়েছে। এরপরে আমি আরেকটা পজিটিভ হাফ সাইকেল পাবো, সেটা হচ্ছে TP1 এর জন্য। ওকে, এরপরে চতুর্থ সাইকেল যেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, চতুর্থ সাইকেল যেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, চতুর্থ সাইকেল যেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, সেটার জন্য আমি কি করব? এখন আর পিতে আমি গেট পাস দিব না, পিতে গেট পাস দিব না। এখন আমি গেট পাস দিব কোথায়? এই N1 N2 এ, N1 N2 এ গেট পাস দিব। তো প্রথম পাসটা কোনটা? প্রথম পাসটা হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে এতে নেগেটিভ, বিতে পজিটিভ। তো তাহলে কোনটা অ্যাক্টিভ হবে? কোনটা অ্যাক্টিভ হবে বলো? এই নেগেটিভ কোথায় যাবে? এদিক দিয়ে ঘুরে 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 এসে এই যে সরি, এটা SCR এর এখানে নেগেটিভ আসলে এখানে পজিটিভ আসলে তখন TN1 অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে যদি পজিটিভ আসে এখানে নেগেটিভ, যেহেতু এটা উল্টা করে লাগানো। এই SCR এর প্রথম চিহ্ন যদি পজিটিভ আসতো তাহলে এটা অ্যাক্টিভ হতো, কিন্তু এখানে এই এনটা অ্যাক্টিভ হতে গেলে প্রথম চিহ্ন নেগেটিভ আসতে হবে, পরের চিহ্ন পজিটিভ আসতে হবে। তো এখানে তো প্রথম যে হাফ সাইকেলটা আছে সেটা নেগেটিভ হাফ সাইকেল, তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। হ্যাঁ, তো এখন এটা যেহেতু নেগেটিভ, তার মানে এটা তো আমি গেট পাস দেইনি, তাহলে এখানে পাস পাবে। তো দেখবো এটা অ্যাক্টিভ হবে না TN1 অ্যাক্টিভ হবে না TN2 অ্যাক্টিভ হবে। তো এখানেও নেগেটিভ দিছি, কিন্তু এখানে দিছি হচ্ছে পজিটিভ, কারণ নেগেটিভ হাফ সাইকেলে এ প্রান্ত নেগেটিভ, বি প্রান্ত পজিটিভ, তার ফলে কি হচ্ছে? TN1 অ্যাক্টিভ হচ্ছে, TN2 অ্যাক্টিভ হচ্ছে না। তার মানে TN1 অ্যাক্টিভ হইলে আমি এই দিক দিয়ে একটা পালস পাবো, অর্থাৎ এখানে পজিটিভ এখানে নেগেটিভ, অর্থাৎ উল্টা পালস। তখন আমি কি পাবো? উল্টা পালস, উল্টা একটা পালস পাইলাম। ওকে, এখন আমরা কি করব? আবার আরেকটা হাফ সাইকেল দিব। এটা হচ্ছে কিসের জন্য পাইলাম? TN1 এর জন্য। আরেকটা হাফ সাইকেল দিলাম, তাহলে এটা পজিটিভ হাফ সাইকেল, তার মানে এতে পজিটিভ, বিতে নেগেটিভ। এখন TN1 অ্যাক্টিভ হবে না TN2 অ্যাক্টিভ হবে বলো? এখানে পজিটিভ পাইছে আর এখানে নেগেটিভ পাইছে, তার মানে অবভিয়াসলি N2 অ্যাক্টিভ হবে। তো N2 অ্যাক্টিভ হলে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে আগেরগুলোর থেকে এটাও সেম উল্টাভাবে হবে, নেগেটিভ। ওকে, আবার নেগেটিভ হাফ সাইকেল দিলাম, তার মানে এখানে কি পাবে? এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। তো এই জায়গায় নেগেটিভ হবে,
এই জায়গায় পজিটিভ হবে, তার মানে আরেকটা নেগেটিভ হাফ সাইকেল পাবো, সেটা হচ্ছে Tn1 এর জন্য, এটা আগেরটা পাইছি Tn2 এর জন্য। তো দেখো এরকম একটা সাইকেল আমরা এই 6টা ইনপুট সাইকেল দেওয়ার ফলে এরকম একটা সাইকেল পাইলাম। তো এর ফলে আমি যদি এটা এই সবগুলোকে একটা মিশ্রণ করি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে একটা সাইকেল, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে আরেকটা সাইকেল। তো এই যে দেখো একটা পজিটিভ হাফ সাইকেল পাইলাম, এই তিনটা মিলে একটা পজিটিভ হাফ সাইকেল পাইলাম, এই তিনটা মিলে একটা নেগেটিভ হাফ সাইকেল পাইলাম। তার ফলে কি আগেরটার সাইকেল ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা সাইকেল মিলে আমি এই সাইক্লো কনভার্টার থেকে আউটপুটে যে পালসটা পাইলাম সেটার একটা সাইকেল। প্রথমটার তিনটা ইনপুটে আমি তিনটা সাইকেল বিশিষ্ট এসি সিগন্যাল দিলাম এবং আউটপুটে কি পাইলাম, এক সাইকেল বিশিষ্ট এসি সিগন্যাল, যেটা পজিটিভ একটা, নেগেটিভ একটা, যেটা তিনটা মিলে একটা হয়ে গেছে আর পরে তিনটা মিলে আরেকটা হয়েছে। এভাবে মূলত সাইক্লো কনভার্টার ইনপুটে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এসি সিগন্যালকে আউটপুটে ভিন্ন ফ্রিকোয়েন্সির এসি সিগন্যালে কনভার্ট করে। এখন জাস্ট সাজেশন দিয়ে যাব। হ্যাঁ, ডিসি মোটরের সাধারণ সমীকরণ ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা, সপ্তম অধ্যায় থেকে পড়বা হচ্ছে তোমরা ফটো ট্রানজিস্টরের গঠন ও কার্যাবলী, সোলার সেলের গঠন ও কার্যাবলী। একজন টেলিগ্রামে জিজ্ঞেস করছিল, ভাই সোলার সেলের চিত্রটা বুঝাই দেন, আমি ওই চিত্রটা বুঝাই দিচ্ছি। আসলে সোলার সেলের এই চিত্র তোমরা চাইলে এই চিত্র না দিয়ে অন্য চিত্র দিতে পারো, ঠিক আছে। সপ্তম অধ্যায়টা হচ্ছে সোলার পাওয়ার সিস্টেম, অর্থাৎ যে সকল পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস সোলার পাওয়ারে চলে, অর্থাৎ সৌর বিদ্যুতে চলে বা আলোতে অ্যাক্টিভ হয়, সেগুলোকে মূলত বলা হয় সোলার পাওয়ার সিস্টেমের অংশ। যেরকম ফটো ডায়োড, এটা আলো পড়লে এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তারপর হচ্ছে ফটো ট্রানজিস্টর, এরপর আছে কি সোলার সেল, ঠিক আছে। তো ট্রানজিস্টর দেখতে, ফটো ট্রানজিস্টর যেহেতু কোশ্চেনে আসতে পারে, এই অধ্যায় থেকে তোমরা দুইটা কোশ্চেন পড়বে, একটা হচ্ছে ফটো ট্রানজিস্টর আর একটা সোলার সেল। হ্যাঁ, রচনামূলক আর কি, রচনামূলক দুইটা পড়বা। এই দুইটা একটু আলোচনা করি। ফটো ট্রানজিস্টরটা দেখতে, সাধারণ ট্রানজিস্টর দেখতে কিরকম হয়, সাধারণ ট্রানজিস্টর দেখতে কিন্তু এরকম হয়। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা ইমিটার। সাধারণ ট্রানজিস্টর দেখতে মূলত এরকম হয়, কিন্তু ফটো ট্রানজিস্টর দেখতে জাস্ট এরকম হয়। হ্যাঁ, বেস থাকে না, ফটো ট্রানজিস্টরে বেস থাকে না। তো ফটো ট্রানজিস্টরটা আসলে কিভাবে কাজ করে, ফটো ট্রানজিস্টরে কালেক্টর আর ইমিটার থাকে, বেসটা হচ্ছে খোলা থাকে, এই জায়গাটা খোলা থাকে। তো যখন বেজে হচ্ছে আলো পড়ে বা সূর্যের আলো পড়ে বা লাইট পড়ে, তখন এটা যেহেতু একটা ফটো কন্ডাক্টিভ সেল বা এখানে এটা এমন একটা ম্যাটেরিয়াল, বেসটা এমন একটা ম্যাটেরিয়াল, ফটো ট্রানজিস্টরের বেসটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যে এখানে আলো পড়লে এখানে কারেন্ট প্রবাহিত হয়। আমরা জানি বেজে কারেন্ট না দেওয়া পর্যন্ত বা বেজে ভোল্টেজ না দেওয়া পর্যন্ত ট্রানজিস্টর অ্যাক্টিভ হয় না। তো এই ফটো ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজই নাই, তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ হবে কিভাবে? তো এই ফটো ট্রানজিস্টরটা এমনভাবে তৈরি করা হয়, এর বেসটা খোলা থাকে, অর্থাৎ বেজে লাইট পড়লে এই বেসটা এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যে লাইট পড়লে এই ম্যাটেরিয়াল দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয়। তো বেজটা খোলা অবস্থায় থাকে, এখানে যখনই লাইট পড়ে এই বেজে একটা কারেন্ট ফ্লো হয়। তো যখনই বেজে কারেন্ট ফ্লো হবে তখন অবশ্যই ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে বা ট্রানজিস্টর অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে মূলত ফটো ট্রানজিস্টর কাজ করে। সোলার সেল আসলে কিভাবে কাজ করে? সোলার সেলের এখানে হচ্ছে সোলার সেলই দেওয়া নাই, সোলার সেলের হচ্ছে ডায়াগ্রাম দেয়া আছে বা এনার্জি লেভেল ডায়াগ্রাম দেয়া আছে। তোমরা এই চিত্রটা না দিয়ে তোমাদের এটা কোথায় ছিল জানো? হ্যাঁ, বেসিক ইলেকট্রনিক্সের সপ্তম কি অষ্টম অধ্যায়ে সোলার সেলের একটা চিত্র দেয়া ছিল। সোলার সেল মূলত এইভাবে তৈরি,
এরকম এই চিত্রটা তোমরা দিতে পারো চাইলে। এটা হচ্ছে পি, এটা এন, এটা হচ্ছে একটা প্রান্ত। সোলার সেলও কিন্তু একটা ডায়োড হিসেবে কাজ করে, হ্যাঁ, এটা আর একটা প্রান্ত। তো এখান থেকে মূলত ভোল্টেজ পাওয়া যায়। তো এটা হচ্ছে সোলার সেলের গঠন। সোলার সেলটা কিভাবে কাজ করে একটু দেখাই। এটা মূলত একটা পিএন ডায়োড, ওই যে তোমার কি বলে ফটো ট্রানজিস্টর যেটা ছিল, ফটো ট্রানজিস্টরের বেস কিন্তু ছিল না, বেসটা ওপেন ছিল। তো সোলার সেলের এই এন এর উপরে ডায়োড তৈরি হয়। মূলত ডায়োড কিন্তু তৈরি হয় পিআরএন সেমিকন্ডাক্টর দিয়ে। তো সোলার সেলটা এমনভাবে তৈরি করা হয়, এন টাইপের উপরের স্তরটা ফাঁকা থাকে, এই জায়গাটা ফাঁকা থাকে, এবং এখানে কিছু আলোক সংবেদনশীল পদার্থ ব্যবহার করা হয়। এখানে কিছু আলোক সংবেদনশীল পদার্থ ব্যবহার করা হয়, যেরকম ক্যাডমিয়াম, সিজিয়াম, স্ট্রনশিয়াম। হ্যাঁ, ক্যাডমিয়াম, সিজিয়াম, স্ট্রনশিয়াম, এই পদার্থগুলোতে যদি তুমি আলো প্রয়োগ করো তাহলে এগুলার ইলেকট্রনের ভিতর দিয়ে বিদ্যুৎ ফ্লো হয় বা কারেন্ট ফ্লো হয়। এই পদার্থে, এই যে ক্যাডমিয়াম, সিজিয়াম অ্যান্ড স্ট্রনশিয়াম, এই পদার্থে যদি তুমি আলো প্রয়োগ করো তো এরা আলোক সংবেদনশীল পদার্থ। এদের গায়ে আলো ফেললে এগুলো থেকে ইলেকট্রন নির্গত হয়, অর্থাৎ কারেন্ট ফ্লো হয়। তো এই যে সোলার সেল মূলত এইভাবে তৈরি করা হয়, একটা পি টাইপ সাবস্ট্রেটটা নিচে থাকে, তার উপরে এন টাইপ সাবস্ট্রেট থাকে, এবং তার উপরে এই যে এইরকম পদার্থের প্রলেপ দেওয়া হয়, যেগুলো ফটোকন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, অর্থাৎ আলো পড়লে সেগুলোর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো আমরা জানি ডায়োডে বায়াসিং দেওয়ার ফলে সেদিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, কিন্তু সোলার সেলের ক্ষেত্রে এন এর উপরের প্রান্ত উন্মুক্ত অবস্থায় থাকে, এবং সেখানে এই ম্যাটেরিয়ালগুলো থাকায় এখানে যখনই সূর্যের আলো পড়ে তখনই এই জায়গাটায় কারেন্ট ফ্লো হয়, এবং সে একটা ফরওয়ার্ড বায়াসের মতো কাজ করে, এবং এন থেকে পিতে কারেন্ট ফ্লো করে। এবং এন থেকে পি এর আড়াআড়িতে যদি আমি একটা কি বলে ভোল্টেজ সোর্স নেই বা তারের সংযোগ নেই, তাহলে এর আড়াআড়িতে আমি একটা ভোল্টেজ পাবো, যেটা হচ্ছে ডিসি ভোল্টেজ। হ্যাঁ, যদিও ভোল্টেজটা খুব অল্প মানের হয়, যেহেতু আলো থেকে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তো এরকম হাজার হাজার সেল এক জায়গায় করে মূলত সোলার প্যানেল তৈরি করা হয়। তো এরকম হাজার হাজার সেল যদি এক জায়গায় করো, তো তখন এই ক্ষুদ্র ভোল্টেজটা একসাথে যোগ করে একটা ভালো অ্যামাউন্টের ভোল্টেজ কিন্তু তৈরি হয়ে যায়, ভোল্টেজের পরিণত হয়ে যায়। তো তোমরা চাইলে এরকম চিত্র দিতে পারো। হ্যাঁ, আর বইয়ে যে চিত্র দেওয়া আছে সেটা একটু দেখাই দেই। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। এটা হচ্ছে কি ফরবিডেন এনার্জি গ্যাপ। হ্যাঁ, আর নিচেরটা হলো ভ্যালেন্স ব্যান্ড। এখানে তিনটা স্তর আছে। তো যখন কোনো পদার্থ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায় বা যেতে পারে, তখনই মূলত ওই পদার্থের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। কোনো ম্যাটেরিয়ালের ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে কোনোভাবে যেতে পারে তাহলে ওই পদার্থের ভিতর দিয়ে অবশ্যই কারেন্ট ফ্লো হবে। তো সোলার সেলের এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিভাবে তৈরি করা হয়? সোলার সেলের এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা তৈরি করা হয়, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, মাঝখানে একটা ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানটাই মূলত এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ। তো ফরবিডেন এনার্জি গ্যাপ কিন্তু সকল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই থাকে, মানে মাঝখানে যে জাংশন বা ডিপ্লেশন লেয়ার সেটাকেই মূলত বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। এরকম ডায়োডে ফরবিডেন এনার্জি গ্যাপ থাকেই, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাইতে পারে না। তো তখন কি হয়, সোলার সেল তো এই যে কি বলে এর উপরে কিছু বিশেষ ম্যাটেরিয়ালের লেয়ার থাকে। তো এগুলোর উপরে কিছু বিশেষ ম্যাটেরিয়ালের লেয়ার দেওয়া থাকে, যেগুলো ক্যাডমিয়াম, সিজিয়াম, স্ট্রনশিয়াম। তো যখন এগুলাতে আলো পড়ে, সূর্যের আলো পড়ে এগুলাতে, তখন কি হয়, এই ফরবিডেন এনার্জি গ্যাপটা ভ্যানিশ হয়ে যায় এবং এর ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি হয়।
ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার রাস্তা তৈরি হয়, এই ফরবিডেন এনার্জি গ্যাপটা ভ্যানিশ হয়ে যায়, যার ফলে ইলেকট্রন কি হয় এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে খুব সহজেই যায়, আর ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গেলেই এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। এভাবেই মূলত সোলার সেল কাজ করে। এটা এনার্জি গ্যাপ বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। মূল সোলার সেলের গঠনটা হচ্ছে এইরকম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো সপ্তম অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা ফটো ট্রানজিস্টরের কার্যাবলী, ফটো ট্রানজিস্টরের গঠন ও কার্যাবলী এবং সোলার সেলের কার্যাবলী, এই দুইটা পড়লেই হবে। অষ্টম অধ্যায় থেকে ইন্ডাকশন হিটিং অ্যান্ড ডাই ইলেকট্রিক হিটিং, এই দুইটাই পড়তে হবে। দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। দুইটার মধ্যে অষ্টম অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আছে রচনামূলক, ইন্ডাকশন হিটিং আর ডাই ইলেকট্রিক হিটিং, এই দুইটার মধ্যে একটা কোশ্চেন, যে কোনো একটা কোশ্চেন আসবেই। তো আমি এই হিটিংটা একটু পড়িয়ে দেই, হিটিং এফেক্টগুলো। ইন্ডাকশন হিটিংটা আসলে কি? ইন্ডাকশন হিটিং, ইন্ডাকশন হিটিং, ইন্ডাকশন হিটিংটা আসলে কি? ইন্ডাকশন হিটিংটা হয় মূলত একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে। হ্যাঁ, এখানে একটা ভোল্টেজ ইনপুট দেওয়া হয়েছে ভি ইন, একটা ভোল্টেজ ইনপুট দেওয়া হয়েছে যেটা একটা কয়েলের ভিতর দিয়ে এই ভোল্টেজটা প্রবাহিত হচ্ছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিটা কি? যদি কোনো কয়েলে ভোল্টেজ দেয়া হয়, যদি কোনো কয়েলে বা তারে, পেঁচানো তারে বা ইন্ডাক্টরে ভোল্টেজ দেওয়া হয়, তো ইন্ডাক্টরের চারপাশ দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়, এদিক দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। তো এই কয়েলের ভিতরে যদি তুমি একটা দণ্ড রাখো, এই কয়েলের ভিতরে যদি একটা পাত্র বা দণ্ড রাখো, তাহলে কি হয়, এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এই দণ্ডকে কাট করে, বা লোহার দণ্ড বা যে কোনো ম্যাটেরিয়াল, ধাতব ম্যাটেরিয়াল অবশ্যই হতে হবে, ধাতব ম্যাটেরিয়ালকে কাট করে। ইন্ডাকশন হিটিংয়ের অর্থ কি? যদি একটা ধাতব দণ্ড এর চারপাশে কিছু কয়েল পেঁচানো থাকে এবং ওই কয়েলের দুই প্রান্তকে যদি কোনো ভোল্টেজ, ওই কয়েলের দুই প্রান্তে যদি কোনো ভোল্টেজ প্রয়োগ করা হয়, তাহলে কি হয়, তাহলে ওই পাত্রটার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে, ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার ফলে সেখানে কারেন্ট উৎপন্ন হতে পারে অথবা হিট উৎপন্ন হতে পারে। হ্যাঁ, তো ম্যাগনেটিক ফ্লাক্স যদি এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্স আবার এই পাত্র বা কয়েলের ভিতরে ধাতব দণ্ডকে প্রভাব বিস্তার করতেছে, যার ফলে এই প্রভাব বিস্তার করার ফলে দুইটা কাজ হইতে পারে। একটা হচ্ছে যদি এটা তার হইতো বা পুরোপুরি পিওর দণ্ড হইতো, তাহলে এটার ভিতর দিয়ে এটার দুই প্রান্তে কারেন্ট প্রবাহিত হইতো বা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হইতো। আর এটা যেহেতু একটা পাত্র, তার মানে এই ম্যাগনেটিক ফ্লাক্স এই পাত্রের চারপাশে গমন করে, যার ফলে এই পাত্রের ইলেকট্রনগুলো ছোটাছুটি বেড়ে যায়। তো এই পাত্রের ভিতরে অভ্যন্তরীণ ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যাওয়ার কারণে এই পাত্র দিয়ে কি বলে, ওই ইলেকট্রন ছোটাছুটি করতেছে, একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি ইলেকট্রন ছোটাছুটি করে, অবশ্যই ওই পাত্রটা গরম হয়ে যায়। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতেই মূলত একটা পাত্রকে গরম করা হয়, যে এই গরম করার পদ্ধতিটাকেই মূলত বলা হয় ইন্ডাকশন হিটিং। একটা কয়েলে দুই প্রান্তে যদি ভোল্টেজ প্রয়োগ করো এবং কয়েলের মাঝখানে পাত্র রাখো, তাহলে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথেই ওই পাত্রের অভ্যন্তরে ইলেকট্রনগুলো ছোটাছুটি বেড়ে যায় ম্যাগনেটিক ফিল্ডের কারণে, যার ফলে হিট উৎপন্ন হয়। এই হচ্ছে ইন্ডাকশন হিটিং। এখন আসো ডাই ইলেকট্রিক হিটিং। ডাই ইলেকট্রিক হিটিংটা কি? এখানে কি করা হচ্ছে, এসি সাপ্লাই দেওয়া হচ্ছে, এখানে এসি সাপ্লাই দেওয়া হচ্ছে, এই দুই প্রান্তে এসি সাপ্লাই দেওয়া হচ্ছে, এবং এখানে একটা প্লেট আছে, ধাতব প্লেট আছে। তো এই ধাতব প্লেটটা যদি মাঝখানে ইনসুলেটর থাকে,
অর্থাৎ এই ধাতব প্লেটটা ধরো আসলে পুরোপুরি ধাতব নয়, এটা ধরো সিরামিক্সের প্লেট, কিন্তু এর দুই প্রান্ত অবশ্যই মেটালের হতে হবে। এই পাত্রটা দুই প্রান্ত অবশ্যই মেটালের হতে হবে, কিন্তু এই পাত্রটা এমন হতে হবে যে এই প্রান্ত থেকে এই প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, অর্থাৎ মাঝখানে ইনসুলেটর ম্যাটেরিয়াল থাকতে হবে, যেমনটা ক্যাপাসিটরে থাকে। যেমনটা ক্যাপাসিটরে থাকে, দুই পাশে দুই প্লেট থাকে, কিন্তু মাঝখানে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, যার ফলে কারেন্ট ফ্লো হতে পারে না। তো এখানে যদি এই দুই প্রান্তে যদি এসি সাপ্লাই দেই আমি, তাহলে এখানেও চার্জ সঞ্চিত হবে, এখানেও চার্জ সঞ্চিত হবে, এবং চার্জ যত ভোল্টেজ বাড়াইতে থাকবা চার্জ সঞ্চয়ের হার তত বাড়তে থাকবে, যার ফলে কি হবে, এই পাত্রটার ভিতরে একটা লস হবে, সেই লসটাকে বলা হয় ডাই ইলেকট্রিক লস। অর্থাৎ চার্জ সঞ্চয় হতে হতে সে একসময় চার্জ ওভারফ্লো করতে থাকবে, কিন্তু সেটা কই যাবে, যাওয়ার কোনো জায়গা নাই। সেই চার্জটা একসময় হিটে বা তাপে রূপান্তরিত হবে, অর্থাৎ অপচয় হওয়ার জন্য সেটা তাপ উৎপন্ন করবে। সেই তাপটাকেই, তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা হয় কিসের জন্য, ডাই ইলেকট্রিক লসের জন্য। আর যে প্রক্রিয়ায় তাপটা উৎপন্ন হয়, এই তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডাই ইলেকট্রিক হিটিং। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। তো অষ্টম অধ্যায়ে এই দুইটা রচনামূলকই ইম্পর্টেন্ট, যদিও ছোট ছোট, বেশি বড় না, খুব বেশি লিখতেও হয় না। এখানে ডাই ইলেকট্রিক হিটিং এর কিছু সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো দেওয়ার দরকার নাই, ইউ ক্যান অ্যাভয়েড দিস, তুমি জাস্ট থিওরিগুলো লিখে দিলেই হবে। তো অষ্টম অধ্যায় থেকে ইন্ডাকশন হিটিং, ডাই ইলেকট্রিক হিটিং এই দুইটাই পড়বা। নবম অধ্যায় আইপিএস ইউপিএস নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো ব্লক ডায়াগ্রাম খুবই সহজ, চাইলেই মনে রাখতে পারবা অ্যান্ড পড়ে নিতে পারবা। তো নবম অধ্যায় থেকে তোমরা ইউপিএসটা পড়বা, ইউপিএসটা পড়লেই হবে। আইপিএস এর ব্লক ডায়াগ্রামটাও পড়তে পারো। ইউপিএসটা 3 স্টার, হ্যাঁ, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, যেটা ইউপিএস, এটা 3 স্টার, এটা ইম্পর্টেন্ট বেশি। তোমরা চাইলে আইপিএস এর ব্লক ডায়াগ্রামটাও দেখে নিতে পারো, এটাকে 2 স্টার দিলাম আমি, আর এটা ছোট ব্লক ডায়াগ্রাম, দেখে নিতে তো আর সমস্যা নাই। আর দশম অধ্যায়, যেটা দশম অধ্যায় থেকে তোমরা দুইটা রচনামূলক পড়বা, একটা হচ্ছে ক্যামেরা ও ভিডিও মনিটর ব্যবহার করে বিভিন্ন মনিটরিং সিস্টেমের কার্যনীতি। ক্যামেরা ও ভিডিও মনিটর ব্যবহার করে বিভিন্ন মনিটরিং সিস্টেমের কার্যনীতি, এবং 2 নাম্বার যেটা আছে ব্লক ডায়াগ্রাম সহ আয়োনাইজেশন ডিটেক্টর ও ফটো ট্রানজিস্টরের, ব্লক ডায়াগ্রাম সহ আয়োনাইজেশন ডিটেক্টর ও ফটো ট্রানজিস্টর এর সাহায্যে ফায়ার নির্দেশক বা ফায়ার ডিটেক্টর সার্কিট তৈরি। দুইটা রচনামূলক, একটা হচ্ছে ভিডিও মনিটরিং সিস্টেমের কার্যনীতি, আর একটা হচ্ছে ফায়ার ডিটেক্টরের কার্যাবলী। এই দুইটা রচনামূলক দশম অধ্যায় থেকে পড়বা, ঠিক আছে? ওকে, তো এই পাওয়ার ইলেকট্রনিক্স আমি শর্ট সাজেশন দিয়ে দিলাম, আরও ডিটেইলে পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু তোমরা আসলে অনেকেই ক্লাস করো না, এই জন্য আসলে আমার পড়ানোর ইচ্ছেই চলে গেছে। আমি আরেকবার একটু ব্রিফ করে দেই প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত। প্রথম অধ্যায়ে তোমরা পড়বা হচ্ছে সিরিজে সংযুক্ত ডায়োডের ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বা আইজিবিটি আর জিটিও টার্ন অফ কৌশল। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে সিঙ্গেল ফেজ সিরিজ ইনভার্টারের গঠন ও কার্যাবলী। চতুর্থ অধ্যায় থেকে ভোল্টেজ স্টেপ ডাউন চপারের কার্যাবলী। পঞ্চম অধ্যায় থেকে সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টারের কার্যাবলী বর্ণনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে ওই যে ইলেকট্রিক ড্রাইভের যে ইকুয়েশন, ডিসি মোটরের পারফরমেন্স সমীকরণ, যেটা ডিসি মোটরের পারফরমেন্স সমীকরণ, এটা আমি তোমাদের ক্লাসে কভার করে দিয়েছি, এটা পড়বা। হ্যাঁ, যদি মনে না থাকে ক্লাস, আমাদের কোর্সের ক্লাসটা দেখে নিবা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, ঠিক আছে? সপ্তম অধ্যায় থেকে ফটো ট্রানজিস্টর আর সোলার সেল। অষ্টম অধ্যায় থেকে ইন্ডাকশন হিটিং, ডাই ইলেকট্রিক হিটিং দুইটাই। নবম অধ্যায় থেকে ইউপিএস আর আইপিএস, এসএমপিএসটাও চাইলে একবার দেখে নিতে পারো এক নজর। আর দশম অধ্যায় থেকে ভিডিও মনিটরিং সিস্টেমের কার্যনীতি, আরেকটা হচ্ছে ফায়ার ডিটেক্টর, এই দুইটা পড়লেই চলবে। তো এই ছিল পাওয়ার ইলেকট্রনিক্সের মেগা ক্লাস বা শর্ট সাজেশন ক্লাস। এগুলো ফলো করলে ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা।